স্বাগত সবাইকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন মাছ থেকে শুরু করে বিশাল ডাইনোসর কিংবা আকাশে উড়ে বেড়ানো পাখি, এই যে মেরুদণ্ডী প্রাণীদের বিশাল দুনিয়া, এর শুরুটা কোথায়? আজকের আলোচনায় আমরা ঠিক সেই গল্পটাই দেখব, কিভাবে জীবন জল ছেড়ে বেরিয়ে এসে মাটি আর তারপর আকাশ জয় করল। তো চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য জার্নিটা। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন না। এর পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের টিকে থাকার লড়াই, নিজেকে বদলে ফেলার গল্প, নতুন পরিবেশ জয় করার এক মহাকাব্য বলা যেতে পারে। তো আমাদের এই গল্পের পথটা কেমন হবে এক নজরে দেখে নিই। আমরা শুরু করব সেই সব প্রাণীদের দিয়ে যারা প্রথম জল আর স্থলের মধ্যে সেতু তৈরি করেছিল। তারপর দেখব সরীসৃপদের কথা, যারা পুরোপুরি ডাঙার বাসিন্দা হয়ে উঠল। এরপর আসবে পাখিরা, যারা আকাশকে আপন করে নিল। আর সবশেষে স্তন্যপায়ী বা সবচেয়ে উন্নত শ্রেণী। চলুন একে একে এই সিঁড়ি বেয়ে ওঠা যাক। তো আমাদের গল্পের একদম শুরুতেই রয়েছে সেই সব অগ্রদূতেরা, যারা প্রথমবার জল ছেড়ে ডাঙায় পা রাখার সাহস দেখিয়েছিল। আমরা কথা বলছি উভচর বা অ্যাম্ফিবিয়ান্সদের নিয়ে, এমন এক শ্রেণী যাদের নামের মধ্যেই কিন্তু তাদের আসল পরিচয়টা লুকিয়ে আছে। জল আর স্থল দুই জগতেই যাদের বাস। এই যে অ্যাম্ফিবিয়ান বা উভচর শব্দটা, এর মানেই হলো উভয় জীবন। আর এদের জীবনের সবচেয়ে মজার বা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মেটামরফোসিস বা রূপান্তর। ভাবুন তো, একটা ব্যাঙাছি যে কিনা পুরোপুরি জলে থাকে, ফুলকার সাহায্যে শ্বাস নেয়, সেখান থেকে সে ধীরে ধীরে বদলে গিয়ে একটা পূর্ণবয়স্ক ব্যাঙ হয়ে যাচ্ছে যে ডাঙায় থাকে আর ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। জল থেকে স্থলে জীবনের এই যে উত্তরণ, তার এর চেয়ে ভালো জীবন্ত উদাহরণ আর কি হতে পারে, তাই না? উভচরদের কিছু বৈশিষ্ট্য দেখলেই ওদের এই দ্বৈত জীবনের গল্পটা আরও পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন, ওদের ত্বকটা আইসবিহীন, নরম আর সবসময় ভেজা ভেজা থাকে। আর ওরা কিন্তু ডিম পাড়ার জন্য আবার সেই জলেই ফিরে যায়। এর থেকে পরিষ্কার বোঝা যায় ওরা ডাঙায় পা রাখলেও জলের সাথে ওদের সম্পর্কটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। আচ্ছা, উভচররা তো ডাঙায় প্রথম পা রাখল, কিন্তু জলের টান কাটাতে পারল না। তাহলে বিবর্তনের পরের বড় ধাপটা কি ছিল? সেই ধাপটা আসে সরীসৃপ বা রেপটাইলসদের হাত ধরে। এরাই প্রথম জলকে পুরোপুরি বিদায় জানিয়ে স্থলের জীবনকে আপন করে নিয়েছিল। প্রশ্নটা হলো, কিভাবে ওলা জলের ওপরেই নির্ভরতা থেকে মুক্তি পেল? উত্তরটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর সেটা হলো ওদের শুষ্ক আর আইসযুক্ত ত্বক। বলতে পারেন এটাই ছিল ওদের বর্ম। এই বর্মটাই ওদের শরীর থেকে জল বেরিয়ে যাওয়া আটকে দিয়েছিল আর ডাঙার গভীরে যাওয়ার স্বাধীনতা দিয়েছিল। এই পার্থক্যটা এখানে এক নজরে দেখলে আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে উভচররা, যাদের ভেজা ত্বক আর জলে ডিম পাড়ার কারণে পানির কাছাকাছি থাকতে হয়। আর অন্যদিকে সরীসৃপরা, শুষ্ক ত্বক আর শক্ত খোলসের ডিমের কারণে ওরা পানি থেকে পুরোপুরি মুক্ত, স্থল জয়ের জন্য একেবারে তৈরি। সরীসৃপদের বৈশিষ্ট্যগুলো দেখলেই বোঝা যায় ওরা কতটা পাকা স্থলচর। যেমন ধরুন, ওরা সারা জীবন ফুসফুস দিয়ে শ্বাস নেয়, ওদের অন্তনিষেক ঘটে, ডিম পাড়ার জন্য জলে যেতে হয় না। এই সব কিছুই কিন্তু ওদেরকে উভচরদের থেকে এক কদম এগিয়ে দিয়েছিল আর স্থলের জীবনের জন্য আরও বেশি পারফেক্ট করে তুলেছিল। তো জল থেকে ডাঙা জয় হলো, এরপর কি? বিবর্তনে চোখ পড়ল নতুন এক জগতের দিকে, আর সেটা হলো আকাশ। আর এই আকাশ জয়ের অবিশ্বাস্য যাত্রা শুরুটা করেছিল এভেস শ্রেণী, আমাদের চেনা পাখিরা। পাখিদের শরীরটা যদি খেয়াল করেন, মনে হবে যেন এটা ওড়ার জন্যই ডিজাইন করা হয়েছে। উড়তে পারার যে কঠিন চ্যালেঞ্জ, সেটার জন্য যেন এক একটা পারফেক্ট ইঞ্জিনিয়ারিং সলিউশন খুঁজে বের করা হয়েছে। ওদের প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু এই আকাশ জয়ের সহায়ক। যেমন ধরুন, ওদের শরীরটা পালকে ঢাকা। এই পালক শুধু উড়তেই সাহায্য করে না, শরীর গরমও রাখে। আবার ওদের যে সামনের পা, সেটাই ডানায় বদলে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ওদের হাড়গুলো ভেতর থেকে ফাঁপা কিন্তু খুব শক্ত। এতে ওজন অনেক কমে যায়, ফলে উড়তে সুবিধা হয়। আর এখানেই বিবর্তনের একটা বিরাট বড় লাফ দেখতে পাওয়া যায়। পাখিরা কিন্তু শীতল রক্তের প্রাণী নয়, ওরা উষ্ণ রক্তের। এর মানে কি? এর মানে হলো ওরা নিজেদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পারে। আর এই কারণে ওরার মতো একটা অসম্ভব শক্তিক্ষয় কাজের জন্য যে বিপুল এনার্জি দরকার, সেটা ওরা তৈরি করতে পারে। শীতল রক্তের প্রাণীদের পক্ষে যা প্রায় অসম্ভব। তো এই যে বিপুল শক্তি বা এনার্জি, এটা তৈরির জন্য তো একটা উন্নত মানের ইঞ্জিনও লাগবে, তাই না? সরীসৃপদের হৃৎপিণ্ডে ছিল 3টে প্রকোষ্ঠ, কিন্তু পাখিদের ক্ষেত্রে সেটা আপগ্রেড হয়ে গেল। কয়টা প্রকোষ্ঠ হলো? 4টে। হ্যাঁ, ওদের হার্টের 4টে চেম্বার। এটা একটা বিশাল আপগ্রেড ছিল, কারণ এটা আরও ভালোভাবে সারা শরীরে অক্সিজেন সাপ্লাই করতে পারত। আচ্ছা, জল, স্থল, আকাশ তো হলো,
এবার আসা যাক আমাদের বিবর্তনের সিঁড়ির সবচেয়ে ওপরের ধাপে। আমরা কথা বলছি স্তন্যপায়ী বা মেমেলিয়াস শ্রেণী নিয়ে। শারীরিক গঠন আর বুদ্ধিমত্তার দিক থেকে এদেরকেই মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত বলে ধরা হয়। স্তন্যপায়ী বললেই আমাদের মাথায় কি আসে? শরীরের লোম, তাই না? ওরা উষ্ণ রক্তের প্রাণী, ওদের মস্তিষ্ক অনেক উন্নত। কিন্তু ওদের আসল পরিচয় বা সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যটা হল স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডস। এই গ্রন্থি থাকার কারণেই মায়েরা সন্তানকে দুধ খাইয়ে বড় করে তুলতে পারে। এই ক্ষমতাটাই কিন্তু ওদেরকে বাকি সবার থেকে একদম আলাদা করে দিয়েছে। কিন্তু একটা মিনিট, আমরা তো সবাই জানি যে স্তন্যপায়ীরা সরাসরি বাচ্চা প্রসব করে, তাই তো? আচ্ছা, এই নিয়মের কি কোনো ব্যতিক্রম থাকতে পারে? প্রকৃতি কিন্তু মাঝে মাঝেই আমাদের এমন সব সারপ্রাইজ দেয়। হ্যাঁ, ব্যতিক্রম আছে, আর সেই অদ্ভুত আর বিস্ময়কর প্রাণীটার নাম হল প্ল্যাটিপাস। ভাবুন তো, এটা এমন একটা স্তন্যপায়ী প্রাণী যে ডিম পাড়ে, কিন্তু ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখন তাকে কিন্তু ঠিকই স্তন্যগ্রন্থি থেকে দুধ খাইয়ে বড় করে। মানে একই প্রাণীর মধ্যে সরীসৃপ আর স্তন্যপায়ী দুটো বৈশিষ্ট্যই রয়েছে। সত্যি, প্রকৃতি যে কি অবিশ্বাস্য। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা পুরো ব্যাপারটাকে একটা বিবর্তনের সিঁড়ি হিসেবে দেখতে পারি, যেখানে প্রত্যেকটা নতুন শ্রেণী তার আগের শ্রেণীর থেকে আরও কিছু উন্নত আর জটিল বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে। এই সিঁড়িটা ঠিক কেমন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম ধাপে ছিল উভচর, যারা জল থেকে ডাঙায় প্রথম পা রাখে। এরপর এলো সরীসৃপ, যারা ডাঙার জীবনকে পুরোপুরি আপন করে নিল। তারপর এলো পাখিরা, যারা আকাশ জয়ের পথে যাত্রা শুরু করল। আর সবশেষে সিঁড়ির একদম ওপরে রয়েছে স্তন্যপায়ীরা, শারীরিক আর মানসিক উন্নতির শিখরে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? উভচর থেকে স্তন্যপায় পর্যন্ত এই যে যাত্রা, এটা কিন্তু কয়েকটা আলাদা আলাদা প্রাণীর গল্প নয়, বরং এটা একটাই গল্প, একটা ধারাবাহিক উন্নতির গল্প। শরীরের গঠন, শ্বাস নেওয়ার পদ্ধতি, রক্ত সংবহন, বংশবৃদ্ধি সব কিছুতে ধাপে ধাপে আরও জটিল আর উন্নত হয়ে ওঠার এক দারুণ জার্নি। এই পুরো যাত্রাটা এটাই দেখায় যে জীবন নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য কতটা বদলাতে পারে, কতটা বৈচিত্র্যময় হতে পারে। জল, স্থল, আকাশ, আমাদের গ্রহে প্রত্যেকটা কোণায় জীবন পৌঁছে গেছে। তো সব শেষে একটা প্রশ্ন মাথায় আসে, কোটি কোটি বছরের এই বিবর্তনের পর পরের বড় লাভটা কি হতে পারে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?